আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সাম 2026 সালের বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। এই প্রশ্নপত্রটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তো চলো প্রথমে আমরা তোমাদের সিলেবাসটি দেখে নেব। গদ্য থেকে দেখো রয়েছে জেলখানার চিঠি, আদাব, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, শুভা, পরাজয়, টিকিটের অ্যালবাম, এইগুলো পদ্য থেকে রয়েছে শিকল পড়ার গান, স্বাধীনতা, ঘুরে দাঁড়াও, মাসি পিসি, লোকটা জানলই না, এই গল্প কবিতাগুলো রয়েছে। স্কুল থেকে অবশ্যই তোমরা সিলেবাস জেনে নেবে, কারণ কিছু কিছু স্কুলে সিলেবাসের পরিবর্তন হতে পারে। এরপর দেখো পথের পাঁচালী বই থেকে ঊনবিংশ থেকে সপ্তবিংশ পরিচ্ছেদ পর্যন্ত থাকে। ব্যাকরণ থেকে ক্রিয়াকাল, সমাজ, সাধু ও চরিত, এইগুলো দেওয়া থাকে। নির্মিতি থেকে পত্র রচনা আর প্রবন্ধ রচনা। ওকে, তো এই তোমাদের ফাইনাল এক্সামের সিলেবাস। এবার আমরা দেখবো তোমাদের নাম্বার বিভাজন কীরকম করা হয় ফাইনাল পরীক্ষায়। 11টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে। ওকে, টোটাল। তো এগুলো 1 নম্বর মানের এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন করতে হবে। এই প্রশ্নগুলো দেখো গদ্য থেকে থাকবে 3টি এমসিকিউ প্রশ্ন, কবিতা থেকে 3টি এমসিকিউ থাকবে, ব্যাকরণ থেকে 5টা থাকবে। তারপর 13টি দেওয়া থাকবে 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই প্রশ্নগুলো গদ্য থেকে 3টি, কবিতা থেকে 3টি, পথের পাঁচালী থেকে 3টি, ব্যাকরণ থেকে 5টি। এরপর দেখো তোমাদের গদ্য থেকে 2টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে, কবিতা থেকে 2টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে, পথের পাঁচালী বই থেকে একটা 3 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে। নেক্সট 5 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে 2টি গদ্য থেকে, ঠিক আছে, 2টি কবিতা থেকে 5 নম্বর মানের প্রশ্ন করতে হবে, আর একটা পথের পাঁচালী বই থেকে করতে হবে। ওকে, তো এরপর দেখো নির্মিতি থেকে যে তোমাদের প্রবন্ধ রচনা আর পত্র রচনা যেগুলো রয়েছে সেখান থেকে থাক টোটাল 10 নম্বর, 6 + 4 10 নম্বর। ওকে, তো গদ্য থেকে টোটাল থাকবে 20 নম্বর, কবিতা থেকে টোটাল থাকবে 20 নম্বর, পথের পাঁচালী বই থেকে 10 নম্বর, ব্যাকরণ থেকে 10 নম্বর, আর নির্মিতি থেকে থাকবে 10 নম্বর। তো এই তোমাদের 70 নম্বরের টোটাল নাম্বার বিভাজন ফাইনাল পরীক্ষার, এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো চলো এবার আমরা একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর ভিডিও থেকে পরপর দেখে নিন। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, অথবা গুগল প্লে স্টোরে তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। অ্যাপটিকে তোমরা ডাউনলোড করার পর রেজিস্টার করতে হবে, সেখানে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এবং নিজের মতো পাসওয়ার্ড তৈরি করে নিয়ে রেজিস্টার করবে, ঠিক আছে। তারপর তোমরা রেজিস্টার করার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপটিকে ব্যবহার করবে। সবার উপরে এখানে যদি ক্লিক করো, এখানে ক্লিক করে তুমি যে ক্লাসটা নিতে চাইছো, মানে যে ক্লাসের জন্য কোর্স দেখতে চাইছো, সেই ক্লাসটাকে সিলেক্ট করে নেবে। সব ক্লাসগুলো সিলেক্ট করে নিলে কী হবে, সব ক্লাসের কোর্সই তুমি দেখতে পাবে, কিন্তু খুঁজতে একটু অসুবিধা হবে। শুধুমাত্র যেই ক্লাসটার জন্য দেখতে চাইছো সেই ক্লাসটা যদি আমি সিলেক্ট করি, যেমন এখানে যদি আমি ক্লাস 8টা সিলেক্ট করে নিয়ে নিচে সেভ চেঞ্জ এই বাটনে ক্লিক করলাম এবং ইয়েস বাটন তারপর ক্লিক করছি, তাহলে কী হবে, আমি এই ক্লাস 8-এর কোর্সগুলো সহজেই খুঁজে পেয়ে যাব। তো ক্লাস 8-এর প্রথমে দেখো, প্রথম দিকে সাবজেক্ট ওয়াইজ কোর্সগুলো এখানে দেওয়া আছে, যেমন গণিত, ইংরেজি, তারপর বিজ্ঞান, ভূগোল, তারপর ইতিহাস আর বাংলা, তারপর এখানে তারপর রয়েছে অল সাবজেক্ট রয়েছে। মানে এই কোর্সটা পারচেস করলে তোমাদের সুবিধা হবে, মানে এটা এখানে ডিসকাউন্ট পেয়ে যাবে 399 রুপিসে সবগুলো পেয়ে যাবে। আর যদি তুমি সাবজেক্ট ওয়াইজ নিতে চাও তাহলে কিন্তু 99 রুপিস করে মানে পার সাবজেক্ট রয়েছে। যদি এই কোর্সটা নিতে চাও, বাই নাওতে ক্লিক করে বাই করা যেতে পারে, অথবা প্লে লিস্টে যদি ক্লিক করো এবং তারপর কন্টেন্টে ক্লিক করলে কী হবে, কন্টেন্টগুলো এখানে তুমি দেখতে পাবে। সব দেখো সাবজেক্ট ওয়াইজ সব সাবজেক্ট এখানে রয়েছে। তো যদি হিস্ট্রিতে আমি ক্লিক করলাম, প্রথমে দেখো এখানে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নোত্তর সেগুলো দেওয়া রয়েছে, তারপর 5টি মডেল কোশ্চেন পেপার সেট, এখানে সম্পূর্ণ উত্তর দেওয়া আছে, তারপর 5টি প্র্যাকটিস সেট দেওয়া আছে। এগুলো তুমি পারচেস করার পর ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। এছাড়া অন্যান্য যে কোনো ক্লাসের যদি নিতে চাও তাহলে কী করবে, আবার ওপরে এখানে ক্লিক করবে, ওপরে ক্লিক করে সেই ক্লাসটিকে সিলেক্ট করে নেবে, অথবা একাধিক ক্লাসও তুমি একসঙ্গে সিলেক্ট করতে পারো। একাধিক ক্লাস সিলেক্ট করলে কী হবে, খুঁজতে অসুবিধা হবে। তো আমি 7, 8 দুটি সিলেক্ট করে নিয়ে এখানে যদি সেভ চেঞ্জ এবং তারপর ইয়েস বাটনে ক্লিক করি, তাহলে কী হবে, দেখো 7 এবং 8-এর সব কোর্সগুলো চলে আসবে, ঠিক আছে। প্রথমে 8-এরগুলো দেখাচ্ছে, তারপর 7-এরগুলো পরে দেখাবে। দেখো ঠিক আছে, 7-এরগুলো তারপর পরে চলে এসেছে 7টা, ঠিক আছে। তো এইভাবে যে কোনো ক্লাসের তোমরা নিতে পারো। ওকে, তো চলো আমি এবার প্রশ্নোত্তরগুলো পরপর তোমাদের দেখিয়ে দিই। তো 1 নম্বর দেখো প্রশ্ন রয়েছে, বহু বিকল্প প্রশ্নের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 11টা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। একের দাগে আদাব শব্দের অর্থ দাঙ্গা, অত্যাচার, নমস্কার না আল্লাহ বা ঈশ্বর। তো আদাব শব্দের অর্থ হচ্ছে নমস্কার। এরপর 2 নম্বর দাগে লোকমান্য তিলক কারাবাসকালে যে গ্রন্থের আলোচনা লেখেন তা হলো আনন্দমঠ, বিপ্লবী, রামায়ণ না গীতা। সঠিক উত্তর হবে গীতা। 3 নম্বর গোসাইদের ছোট ছেলেটির নাম রাজাপ্পা, নাগরাজন, প্রতাপ না রঞ্জন। তো গোসাইদের ছোট ছেলেটির নাম লিখবে প্রতাপ। 4 নম্বর স্বাধীনতা কবিতায় স্বাধীনতা হলো একটা শক্তিশালী বীজ প্রবাহ, ইংরেজদের হাত থেকে মুক্তি, অজ্ঞানতা না ভীরুতা। উত্তর হবে একটা শক্তিশালী বীজ প্রবাহ। এরপর দেখো শিকল পড়ার গান রচনাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
বা গৃহীত হয়েছে, তা হলো অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী না সর্বহারা। উত্তর হবে বিষের বাঁশি। 1-6 নম্বর, সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে যাক, গ্রামে গ্রামান্তরে, শহর শহরান্তরে, বনে বনান্তরে না কলকাতায়। উত্তর হবে বনে বনান্তরে। এরপর হচ্ছে সমাস করে যে নতুন পদটি গঠিত হয় তাকে বলে সমসমান পদ, ব্যাস বাক্য, সমস্ত পদ, পূর্বপদ। উত্তর হবে এটা সমস্ত পদ। 1-8 নম্বর, আমি বই পড়ি, এই বাক্যের ক্রিয়া বিভক্তি হলো আ, মি, হ্রস্বই না পর। তো আমি বই পড়ি, এখানে ক্রিয়া বিভক্তি হচ্ছে হ্রস্বই, পরটা হচ্ছে মানে ঠিক আছে ধাতু, তার সঙ্গে ই এটা যুক্ত রয়েছে, হ্রস্বই যুক্ত রয়েছে। এরপর 1-10 নম্বর দেখে ক্ষয়ে চড়ে যে খেচর, এটি হলো অপশন কয়ে দেওয়া আছে অলোপ বহুব্রীহি সমাস, এরপর হচ্ছে অলোপ উপপদ তৎপুরুষ সমাস, অব্যয়ভাব সমাস, বাক্যাশ্রয়ী সমাস। তো ক্ষয়ে চড়ে যে খেচর এটা হচ্ছে অলোপ উপপদ তৎপুরুষ সমাস। 1-11 নম্বর দাগে সে বই পড়তে থাকবে, বাক্যটি হলো ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান, ঘটমান ভবিষ্যৎ, নিত্য বর্তমান। তো সে বই পড়তে থাকবে, এটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ, ভবিষ্যতে ঘটতে থাকবে এরকম। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর লিখতে হবে। 1 × 13 = 13। 2-1 দাগে রঞ্জনকে সবাই যখন হন্যে হয়ে খুঁজছিল তখন রঞ্জন কোথায় ছিল। তো রঞ্জনকে সবাই যখন হন্যে হয়ে খুঁজছিল তখন রঞ্জন সিকিমের পেলিংয়ে মাউন্ট পান্ডিম হোটেলে ছিল। নাগরাজনের ছোট বোনের নাম কি। তো নাগরাজনের ছোট বোনের নাম কামাক্ষী। 2-3 নম্বর, স্ত্রী পুরুষের বিস্তর পরামর্শ হইল, এখানে স্ত্রী পুরুষ কে কে। তো এখানে স্ত্রী পুরুষ বলতে সুভার পিতা বাণীকণ্ঠ ও মাতাকে বোঝানো হয়েছে। ঘুমপাড়ানি মাসি পিসি কখন ছাড়া কাপড় কাচে, ঘুমপাড়ানি মাসি পিসি খুব ভোরবেলা ছাড়া কাপড় কাচে। এরপর দেখো লোকটার ইহকাল পরকাল গেল, তা কিভাবে পেরিয়ে গেল। তো বাম দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে লোকটার ইহকাল পরকাল পেরিয়ে গেল। কাজী নজরুল ইসলাম শিকলপড়াকে ছল বলেছেন কেন। কাজী নজরুল ইসলাম শিকলপড়াকে ছল বলেছেন ভারতবাসীর মন থেকে শিকলপড়ার ভীতি দূর করার জন্য। 2-7 নম্বর হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে। বাক্য বা বাক্যাংশ যখন সমাসবদ্ধ পদরূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। ভবিষ্যৎ অনুজ্ঞার উদাহরণ দাও একটি। তো আমরা আগামীকাল বেড়াতে যাব। 2-9 নম্বর থেকে মান্য চলিত বাংলার সংজ্ঞা দাও। তো কলকাতা শহর সহ ভাগীরথীর উভয় তীরবর্তী অঞ্চলের ভদ্র ও শিক্ষিত সমাজের কথ্য ভাষাকে মান্য চলিত ভাষা বলা হয়। সাধু ও চলিত এর একটি পার্থক্য লিখুন। সাধু ভাষার বাক্যবিন্যাস রীতি অনমনীয়, কিন্তু চলিত ভাষার বাক্যবিন্যাস রীতি অনেক নমনীয়। 2-11 নম্বর থেকে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। হানাহানি, হানাহানি হবে পরস্পর পরস্পরকে হানা, এটা হচ্ছে ব্যতিহারী বহুব্রীহি সমাস। হরিহরের পিতার নাম কি। হরিহরের পিতার নাম রামচাঁদ তর্কবাগীশ। অপু কাশি যাওয়ার জন্য কোন স্টেশনে ট্রেন ধরেছিল। তো অপু কাশি যাওয়ার জন্য মাঝের পাড়া স্টেশনে ট্রেন ধরেছিল। এরপর 3 নম্বর থেকে কম বেশি 30টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে 2 × 4 নম্বর। 3-1 ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন। তো ভারতীয় জেল বিষয়ে সুভাষচন্দ্র বসুর একটি পুস্তক লেখা না হয়ে ওঠার কারণ বই লেখার জন্য যে উদ্যম বা শক্তির প্রয়োজন সেই সময় তার কাছে সেই উদ্যম বা শক্তির অভাব ছিল। তাছাড়া তার বিভিন্ন সমস্যা ও অস্থিরতার কারণে সে চেষ্টার উপযুক্ত সামর্থ্যও ছিল না। 3-2 নম্বর দেখে সে নির্জন দ্বীপ্রহরীর মতো শব্দহীন এবং সঙ্গীহীন। শুভা সম্পর্কে এরকম উপমা লেখক ব্যবহার করেছেন কেন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্পের মূল চরিত্র শুভা কথা বলতে পারে না। দ্বীপ্রহর অর্থাৎ দুপুরবেলায় যেমন পথঘাট নির্জন এবং শব্দহীন হয়, সেভাবেই শুভার ভাষা ব্যবহারের অক্ষমতাকে লেখক নির্জন দ্বীপ্রহরীর মতো শব্দহীন এবং সঙ্গীহীন এই উপমা ব্যবহার করেছেন। 3 নম্বর হচ্ছে হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠলো। ডাস্টবিন নড়ে ওঠার অব্যাহতি পরে কি দেখা গেল। ডাস্টবিনটা নড়ে ওঠার অব্যাহতি পরে দেখা গেল ডাস্টবিনের দুই পাশে দুটি মানুষ নিস্পন্দ নিশ্চল, তাদের বুকের স্পন্দন যেন বন্ধ হওয়ার জোগাড়। 4টি চোখে ফুটে উঠেছে ভয়, সন্দেহ আর উত্তেজনা। পরস্পরের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই, দুজনে দুজনকে ভাবছে খুনি। 4 নম্বর থেকে কম বেশি 30টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে। 4-1 ঘুরে দাঁড়াও কবিতায় ঘুরে দাঁড়াতে বলার কারণ ব্যাখ্যা করো। তো ঘুরে দাঁড়াও কবিতাটিতে কবি প্রণবেন্দু দাশগুপ্ত যে মানুষ প্রতি
যে মানুষ প্রতি মুহূর্তে পিছিয়ে পড়ছে তাকে ঘুরে দাঁড়াতে পরামর্শ দিয়েছেন। নিজের স্থান বলে একটা কথা আছে যেটাকে ধরে রাখতে হয়, হয়তো প্রয়োজনে কিছু বদল ঘটাতে হয়, কিন্তু নিজের জায়গা থেকে সরলে চলবে না। তাই কবি বলেছেন, সরতে সরতে আর কতদূর কোথায় সরবে, এক সময় ঘুরে দাঁড়াতেই হবে, নতুবা বিন্দুর মতো মিলিয়ে যেতে হবে। তাহলে 2 নম্বর, শিকল পড়া ছল বলতে কবি প্রকৃত পক্ষে কি বোঝাতে চেয়েছেন? তো শিকল পড়া ছল বলতে কবি প্রকৃতপক্ষে ভারতীয় স্বাধীনতাকামীদের স্বাধীনতা অর্জনে কারাবরণ করে শিকল পড়ার ভীতি দূর করাকে বোঝাতে চেয়েছেন। তাহলে 3 নম্বর, স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ, উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করুন। উদ্ধৃতাংশটি ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতা থেকে নেওয়া হয়েছে। এর তাৎপর্য কিনা, বীজের মধ্যে থাকে ভবিষ্যৎ প্রজন্ম, অর্থাৎ আগামীর সম্ভাবনা। যেহেতু স্বাধীনতার বিষয়টি মানুষের সেই লড়াই বা সংগ্রামের চিরাচরিত ইতিহাসের প্রবাহমানতাকেই ইঙ্গিতপূর্ণ করে তুলেছে, তাই কবি শক্তিশালী বীজ প্রবাহ কথাটি ব্যবহার করেছেন। 5 নম্বর থেকে কম বেশি 60টি শব্দে উত্তর লিখতে হবে যে কোনো একটি প্রশ্নের মান এখানে 3 নম্বর। 5-এর 1, মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র তাহার বড় ভালো লাগে কেন? তো দেখো, মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র অপুর বড় ভালো লাগে, কারণ বিপন্ন নায়ক কর্ণের উপর তার বড় মায়া হয়। কর্ণের রথের চাকা মেদিনী গ্রাস করলে সেই অবস্থায় নিরস্ত্র অসহায় কর্ণকে অর্জুন তীর ছুঁড়ে হত্যা করেন। কর্ণের যন্ত্রণায় সমব্যথী হয়ে অপু তাকে বড় ভালোবাসে। 5-এর 2 নম্বর, পথের পাঁচালের রচনায় 26 নম্বর পরিচ্ছেদ অবলম্বনে আতুরি বুড়ির পরিচয় দাও। তো আতুরি বুড়ি অপুর গ্রামে থাকা এক অসহায় গরিব বৃদ্ধা। গ্রামের লোকের ধারণা ছিল সেই বুড়ি নাকি বাচ্চাদের মেরে কচু পাতায় প্রাণ পুড়ে জলে ডুবিয়ে রাখে। এছাড়াও সবাই ভাবত সে ইচ্ছে করলেই ছোট ছেলেদের রক্ত চোখের দৃষ্টি দিয়েই শুষে নিতে পারে। 6 নম্বর থেকে 7-8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 × 10 নম্বর। শুধু শাস্তি দেওয়া নয়, সংশোধনই হওয়া উচিত জেলের প্রকৃত উদ্দেশ্য। তুমি কি এই বক্তব্যের সঙ্গে একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো হ্যাঁ, আমি এই বক্তব্যের সঙ্গে একমত, কারণ জেলবন্দি মানুষ শুধু শাস্তি পেলে দণ্ড দাতার প্রতি বিরূপ হতে পারে এবং সেই সঙ্গে সমাজের প্রতিও তার ঘৃণা জন্মায়। এমনকি মানব সভ্যতাও তার কাছে অর্থহীন মনে হতে পারে, মানুষ মনসত্বহীন হয়ে পড়ে। তাছাড়া জেলের ভিতরের অবস্থা সম্পর্কে নেতাজি বলেছেন, সেখানকার সমস্ত আবহাওয়া মানুষকে বিকৃত অমানুষ করার উপযোগী। সেখানে অপরাধীদের নৈতিক উন্নতি হয় না, বরং তারা আরও হীন হয়ে পড়ে। এজন্য শাস্তির পাশাপাশি কারা শাসনবিধি পাল্টানো উচিত। 6-এর 2 নম্বর, নাগরাজনের প্রতি রাজাপ্পা কিভাবে ক্রমশ ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। তো রাজাপ্পার সহপাঠী নাগরাজন হঠাৎ উপহার হিসাবে পাওয়া একটি সুন্দর অ্যালবাম রাজাপ্পার বহু কষ্টে তৈরি করা অ্যালবামের গুরুত্ব ম্লান করে দেয়। ফলে তার সহপাঠীগণ, যারা একসময় রাজাপ্পা এবং তার অ্যালবামের গুণগ্রাহী ছিল, হঠাৎ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এমনকি তার বহু অধ্যাবসায়ে তৈরি করা অ্যালবামটিকে ডাস্টবিনে ফেলার যোগ্য বলে উপহাস করতে ছাড়ে না। বন্ধুদের এই উপেক্ষায় তাকে নাগরাজনের প্রতি ঈর্ষান্বিত করে তোলে। 6-এর 3 নম্বর হচ্ছে, দুহাতে মুখ ঢেকে কাঁদছে রঞ্জন সরকার, শুধু কাঁদছে। রঞ্জন খেলায় গোল দিয়েও বা জিতেও কেঁদেছে কেন? বলটা বুলেটের মতো ছুটে গিয়ে বুকে ঢুকে গেল গোলে। এরপর সমর্থক আর সহ খেলোয়াড়দের উল্লাসের বিপ্রতীপে রঞ্জনের বিষণ্ণতার কোন রূপ ফুটে উঠেছে? তো দেখো, এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, অথবা দিয়ে রয়েছে, ঠিক আছে? দুরকমভাবে পরীক্ষা দিতে পারে। তোমরা উত্তরটা লিখছি। শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের পরাজয় গল্পে খেলোয়াড় রঞ্জন সরকার তার আগের ক্লাবের সব অপমান অবহেলার মধুর প্রতিশোধ নিয়েছে খেলার মাঠে তাদেরকে পরাজিত করে। সে গোল করার সঙ্গে সঙ্গে সমর্থক আর সহ খেলোয়াড়রা উল্লাসে মেতে ওঠে। যুব ভারতীয় গ্যালারি বাজি আর পটকার শব্দে মুখরিত হলেও রঞ্জন যেন মন থেকে খুশি হতে পারেনি। একটা চাপা বেদনা ওকে ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলল। আসলে যে ক্লাবের হাসি কান্নার সুখ দুঃখের সঙ্গে সে নিজেকে জড়িয়ে নিয়েছিল, আজ সে নিজেই সেই ক্লাবের পরাজয়ের কারণ হয়েছে। এই যন্ত্রণাটাকেই উপলব্ধি করে রঞ্জন ম্যাচের পরে মাথা নিচু করে সাজঘরে ঢুকে একটি বেঞ্চিতে 2 হাতে মুখ ঢেকে শুয়ে পড়ল এবং তার 2 চোখ দিয়ে জল ঝরতে লাগলো।
7 নম্বর হচ্ছে 7-8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে এখানে 5 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর। 7-এর 1-এ লোকটা জানলই না কবিতাটির মূল বক্তব্য লেখন। তো সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না কবিতায় ব্যক্তিটি একজন অর্থলোলুপ মানুষ। টাকা পয়সায় তার জীবনের ধ্যান জ্ঞান, টাকা পয়সা উপার্জন করতে এবং তা সামলাতে তার জীবন অতিবাহিত হয়। হৃদয়ের খোঁজে তার অনীহা, মানুষের সান্নিধ্য তার কাম্য নয়। ইহকালে তিনি ধনবান এবং ভোগী, কিন্তু পরকালে পুঁজিশূন্য। তাই কবি তার মৃত্যুকে গুরুত্বহীন ঘটনারূপে বর্ণনা করেন, কারণ বন্ধুহীন জীবন একেবারেই মূল্যহীন বা মৃত্যুর নামান্তর। 7-এর 2 নম্বর মাসি পিসি কবিতায় মাসি পিসি কারা, কবিতা অবলম্বনে মাসি পিসিদের জীবনযাত্রার পরিচয় দেওয়া। তো মাসি পিসি কবিতায় মাসি পিসি বলতে কবি গ্রাম থেকে জীবিকার সন্ধানে শহরে আসা সমস্ত শ্রমজীবী মহিলাদের বুঝিয়েছেন। উদয়াস্ত পরিশ্রম করে এইসব মহিলারা তাদের সংসার প্রতিপালন করেন, তাদের জীবনে কোনো অবসর নেই, সমাজ তাদের সেবায় উপকৃত হয়, বিনিময়ে প্রাপ্য সম্মান ও অর্থ তারা পায় না। এক কথায় চরম জীবন সংগ্রামের মধ্য দিয়ে তাদের দিন কাটে, দিন মাস ও বছর কেটে যায়, তাদের কর্মধারায় কোনো পরিবর্তন আসে না। 7-এর 3 নম্বর হচ্ছে স্বাধীনতা বলতে কী বোঝো, কী বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন বলে তুমি মনে করো। স্বাধীনতা বলতে বোঝায় নিজের অধীনে থাকা, ব্যক্তির স্বাতন্ত্র্য ও স্বাচ্ছন্দ্য বজায় রেখে বেঁচে থাকাই স্বাধীনতা। নানা বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন, যেমন হচ্ছে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয়ে স্বাধীনতা। এছাড়া অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি মৌলিক চাহিদার ব্যাপারেও মানুষের স্বাধীনতা থাকা প্রয়োজন। 8 নম্বর দাগে 8-10টি বাক্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। 8-এর 1-এ অপু তার দিদির সঙ্গে কেন কখনো আড়ি করবে না। তো অপু তার দিদিকে খুব ভালোবাসে। অপুর দিদি মাঝে মধ্যে আম, জাম, কামরাঙা, তেঁতুল লোভনীয় খাদ্যগুলি মাকে লুকিয়ে নিয়ে আসে এবং দুজনে মিলে খায়। তাই সে সিদ্ধান্ত নিয়েছিল কখনো দিদির সাথে আড়ি করবে না। সত্যু সেদিন তাদের খেলাঘরের দোকান থেকে মাকাল ফল চুরি করে পালায়। যেদিন তাদের খেলাঘরের দোকান থেকে মাকাল ফল চুরি করে পালায়, সেদিন তার দিদি সমস্ত বনবাজার ঘুরে সন্ধ্যায় একরাশ মাকাল ফল এনে দিয়েছিল। তার ডাগর চোখের স্নিগ্ধ মমতা মাখা হাসি দেখে অপু সেদিন বুঝেছিল দিদি তাকে বড়ই ভালোবাসে। তাই অপু দিদির সাথে আড়ি না করার সিদ্ধান্ত নিয়েছিল। 8-এর 2 নম্বর অজয়কে, তার সঙ্গে অপুর বন্ধুত্ব হলো কিভাবে। তো অজয় নীলমণি হাজরার যাত্রা দলের একজন বালক অভিনেতা। তার সঙ্গে অপুর বন্ধুত্ব হয়েছিল যাত্রা দেখতে গিয়ে। অজয় রাজপুত্রের অভিনয় করেছিল। তারপর যাত্রার শেষে অজয় পান খেতে যায়। সেখানে অপু তাকে পান কিনে দেয়। তারপর তাদের মধ্যে কথাবার্তা হয় এবং অপু অজয়কে বাড়িতে আসতে বলে। যাত্রা চলাকালীন অজয় রোজ অপুদের বাড়িতে খেতে যেত। অজয় যেহেতু অপুর সমবয়সী ছিল এবং অপু তাকে তার মনের কথা কিছু কিছু বলতে লাগলো। এইভাবে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। 9 নম্বর থেকে যে কোনো একটি বিষয়ে নাতি দীর্ঘ প্রবন্ধ রচনা করতে বলা হচ্ছে এখানে। প্রশ্নের মান 6 নম্বর। প্রথমে রয়েছে ছাত্র সমাজ আদর্শ ও কর্তব্য, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, খেলাধুলার প্রয়োজনীয়তা আর ছাত্র জীবনে প্রতিযোগিতা। তো যে কোনো একটি বিষয়ে আমাদের প্রবন্ধ লিখতে হবে। প্রথমে আমরা লিখছি ছাত্র সমাজ আদর্শ ও কর্তব্য। ভূমিকা দিয়ে লিখছি, দেখো, ছাত্র জীবন হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান সময়। ভবিষ্যৎ জীবনের সফলতার জন্য এ সময় থেকে প্রস্তুতি গ্রহণ করতে হয়। ছাত্র জীবনের গুরুত্ব, ভবিষ্যৎ জীবনের সুখ সমৃদ্ধি ও উন্নতির বীজ ছাত্র জীবনেই বপন করতে হয়। ছাত্র জীবনের সুশিক্ষায় ভবিষ্যৎ জীবনের পাথেয়। ছাত্র জীবনের কর্তব্য, অধ্যয়ন করায় ছাত্র জীবনের প্রথম ও প্রধান তপস্যা। ছাত্র সমাজই দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। এজন্য ছাত্রদের অন্যতম কাজ হলো শিক্ষা দীক্ষায় সমৃদ্ধ ও আদর্শ জীবন গঠন করা। ছাত্র সমাজকে জ্ঞান বিজ্ঞানে উন্নত এবং শারীরিক শক্তিতে ও মানসিক দক্ষতায় বলীয়ান হতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে জনসেবামূলক কাজে অংশগ্রহণ। ছাত্ররাই দেশ ও জাতির ভবিষ্যৎ, তাই ছাত্র জীবনে সকলের উচিত জনসেবামূলক কাজে অংশগ্রহণ করা। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে আসা ছাত্রদের কর্তব্য। উপসংহারে আমরা লিখছি, ছাত্র জীবনী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাই এ সময় থেকেই ছাত্রদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে উঠতে হবে। ছাত্ররাই ভবিষ্যতে দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাই নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে পারলেই দেশ ও জাতির জন্য তারা গৌরব বয়ে আনতে সক্ষম হবে।
এরপর আমরা খেলাধুলার যে প্রয়োজনীয়তা, ওকে, এটার একটা আমরা প্রবন্ধ রচনা লিখছি। দেখো, প্রথমে লিখছি ভূমিকা। ছাত্র জীবন হলো ভবিষ্যৎ গঠনের ভিত্তি। ভবিষ্যৎ মানে শুধুই আর্থিক নিশ্চয়তা নয়, সুস্বাস্থ্যরও নিশ্চয়তা। সুস্থ শরীর থাকলে তবে মানুষ নিজের জীবনকে উপভোগ করতে পারে। তাই সুস্থ ও নিরোগ ভবিষ্যতের জন্য বিদ্যালয় জীবন থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার ভূমিকা অপরিহার্য। শরীরচর্চা ও খেলাধুলা, ছাত্র জীবন শরীর গঠনের সেরা সময়। শরীরচর্চা ও খেলাধুলা কেবল স্বাস্থ্য গঠন করে না, চারিত্রিক গঠনও সুদৃঢ় করে। খেলোয়াড় সুলভ উদারতা, সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সহযোগিতার অভ্যাস তৈরি করে খেলাধুলা। শিক্ষায় খেলাধুলার প্রভাব, খেলাধুলাকে বাদ দিয়ে সুস্বাস্থ্য ও দৃঢ় চরিত্র গঠন অসম্ভব। খেলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক স্ফূর্তি হয়। খেলাধুলা পড়াশোনাতে মন বসানোয় সহায়ক হয়ে ওঠে। এছাড়া পড়াশোনা করতে গিয়ে বইতে শেখা তত্ত্ব যেমন সৌহার্দ্য, দলগত ঐক্য, মূল্যবোধ, খেলার সুযোগ, মনোভাব, হাল না ছাড়া ইত্যাদির বাস্তব প্রয়োগ হয় খেলাধুলার মাধ্যমে। এরপর লিখছি উপসংহার। বিদ্যালয় স্তরে খেলাধুলার গুরুত্ব বৃদ্ধি করা প্রয়োজন। বিভিন্ন সচেতনতামূলক প্রকল্পের মাধ্যমে অভিভাবকদের ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব বোঝাতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বিদ্যালয় স্তর থেকে খেলাধুলায় পারদর্শী ছাত্র বা ছাত্রীকে সন্ধান করে তাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবেই ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম সুঠাম স্বাস্থ্য ও নিরোগ জীবনের অধিকারী হতে পারবে। নেক্সট আমরা দেখো 10 নম্বর দাগে রয়েছে যে কোনো একটি বিষয়ে তোমাদের পত্র রচনা করতে হবে। প্রশ্নের মান 4 নম্বর। প্রথমে রয়েছে তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ, অর্থাৎ যেখানে সেখানে আবর্জনা পড়ে রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদকে চিঠি পাঠাও। তো এই চিঠি বা পত্রটা রচনা করার জন্য কী লিখবে তোমরা? প্রথমে সম্পাদক সমীপেশু সংবাদ প্রতিদিন, অর্থাৎ এখানে সম্পাদক সমীপেশু লিখে একটি সংবাদপত্রের নাম লিখতে হবে। আমরা এখানে সংবাদ প্রতিদিন লিখেছি। এছাড়া অন্যান্য যে পত্রিকা রয়েছে, আনন্দবাজার, ঠিক আছে, বর্তমান, যে কোনো সংবাদপত্রের নাম লিখতে হবে, তোমরা লিখতে পারো। তারপর সেই পত্রিকার ঠিকানাটা এখানে লিখতে হবে। আমরা এখানে দেখো সংবাদ প্রতিদিনের এখানে যে ঠিকানা 20 প্রফুল্ল সরকার স্ট্রিট, এটা লিখলাম, কলকাতা 700072। তারপরে ডান দিকে এখানে তারিখটা লিখবে। ওকে, বিষয় হচ্ছে আবর্জনা স্তূপ সাফাই, এটা হচ্ছে আমাদের বিষয়টা লিখলাম। তারপর সবিনয় নিবেদন লেখার পরে আমি বর্ধমান পুরসভার অধীন 23 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা, এখানে তুমি তোমার নিজের এলাকার নাম লিখবো। ওকে, আমাদের ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আবর্জনার পাহাড় তৈরি হয়েছে। সেই স্তূপ থেকে নির্গত পচা গন্ধে এলাকাবাসীর প্রাণ ওষ্ঠাগত, সেই সঙ্গে বেড়েছে মশামাছির সমস্যা। এছাড়াও কাক, কুকুর এবং বিড়ালের জন্য আবর্জনা চারদিকে ছড়িয়ে পড়ে পথঘাট ভীষণ নোংরা করে তুলেছে। এই জঘন্য পরিস্থিতির জন্য দায়ী এই অঞ্চলে নিযুক্ত বর্ধমান পুরসভার সাফাই কর্মী। তার দীর্ঘ অনুপস্থিতির ফলে এই এলাকার এমন হাল। পুরসভাকে বারবার এই বিষয়ে জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। তাই আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে সরকার ও পুর কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাতে চাই। আশা করি ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। এরপর নমস্কারান্তে এখানে নিজের পুরো নামটা লিখবে আর এখানটায় নিজের পুরো ঠিকানাটা লিখবে বাঁদিকে, ঠিক আছে, এইভাবে লিখবে এই পত্রটিকে। এরপর 10-এর 2 নম্বর দাগে বলা হচ্ছে গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষা কেন্দ্র গড়ে তোলার আশু প্রয়োজনীয়তার কথা জানিয়ে বহুল প্রচারিত দৈনিকে একটি চিঠি প্রেরণ করা, অর্থাৎ সংবাদপত্রে একটি পত্র লিখতে হবে। তো এখানেও একটি সংবাদপত্রের নাম লিখতে প্রথমে সম্পাদক সমীপেশু, তারপর আমরা এখানে বর্তমান পত্রিকার নাম লিখলাম এবং ঠিকানা 6 JBS হেলডেন অ্যাভিনিউ, কলকাতা 70000105। তারপর তারিখ লিখবে, এখানে যেদিনকে লিখছো সেদিনকে তারিখ লিখতে হবে। বিষয় হচ্ছে গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষাকেন্দ্র গড়ে তোলার আবশ্যকতা। সবিনয় নিবেদন, বর্তমান যুগে কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। এজন্যই স্কুলে স্কুলে কম্পিউটার শিক্ষাকেন্দ্র গড়ে তোলা দরকার। শহরাঞ্চলে এই বিষয়ে ইতিমধ্যেই নজর করা অগ্রগতি স্পষ্ট, কিন্তু গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলি এ ব্যাপারে এখনও অনেকটা পিছিয়ে আছে। গ্রামের বেশিরভাগ পড়ুয়া গরিব পরিবার থেকে আসে, তাদের বাবা মায়ের কম্পিউটার কিনে দেওয়ার সামর্থ্য নেই। তাছাড়া সামর্থ্য থাকলে কম্পিউটারের উপযোগিতা এবং প্রয়োজনীয়তার বিষয়ে পরিবারের সদস্যরা ভালোভাবে ওয়াকিবহল নন। ফলে মেধা থাকা সত্ত্বেও গ্রামের স্কুলগুলির বহু ছেলেমেয়ে প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব সরকারের গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শেখানোর ব্যবস্থা করা উচিত। আশা করি বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার পত্র প্রকাশ করে বাধিত করবেন। এরপর নমস্কারান্তে নিজের পুরো নামটা লিখবে, নিজের এখানে পুরো ঠিকানা লিখবে, এইভাবে পত্রটিকে লিখবে।
তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সাম 2026 সালের বাংলা বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর। প্রশ্নপত্রটিতে যে প্রশ্নোত্তরগুলো আমরা আলোচনা করলাম খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। সেই সঙ্গে প্রতিটা গল্প কবিতা তোমরা খুব ভালোভাবে রিডিং পড়বে। ওকে, বাকি যে সমস্ত তোমাদের ব্যাকরণগুলো রয়েছে সিলেবাসের মধ্যে সেগুলো কিন্তু ভালোভাবে পড়বে। ওকে, আর এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে বা গুগল প্লে স্টোরে তোমরা অ্যাপটিকে পাবে। পেইড কোর্সের মধ্যে থাকবে। অ্যাপটিকে ডাউনলোড করে তোমরা প্রথমে রেজিস্টার করে নেবে, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এইসব কিছু দিয়ে। তারপর কোর্স পারচেস করার জন্য তোমরা উপরে এখানে এই অংশে ক্লিক করবে। এই অংশে ক্লিক করে যে ক্লাস নেবে সেই ক্লাসটিকে সিলেক্ট করবে। এখানে ক্লাস 8 টাকা দেখো, ক্লাস 8 টাকা সিলেক্ট করলাম। সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবে। তাহলে ক্লাস 8-এর প্রথমে দেখো সাবজেক্ট ওয়াইজ এই কোর্সগুলো আসছে, ঠিক আছে, বাংলা, ইতিহাস, ভূগোল, এখানে সাবজেক্ট ওয়াইজ এগুলো আসছে। আর সব সাবজেক্টগুলো একসঙ্গে নিতে চাইলে এই কোর্সটা তোমরা পারচেস করবে 399 প্রাইস রাখা হয়েছে। বাই নাওতে ক্লিক করে বাই করতে পারো অথবা প্লেলিস্টে ক্লিক করে এখানে কন্টেন্টের উপরে ক্লিক করবে। তারপর এখানে ডিটেলসগুলো দেখতে পাবো। যেমন যদি আমি জিওগ্রাফিতে ক্লিক করি, দেখো জিওগ্রাফির প্রথমে অধ্যায়ভিত্তিক যে সমস্ত প্রশ্নোত্তর সেগুলো রয়েছে চ্যাপ্টার ওয়াইজ। তারপরে হচ্ছে 5টি মডেল কোশ্চেন পেপার সেট সম্পূর্ণ উত্তর দেওয়া আছে এবং 5টি প্র্যাকটিস সেট দেওয়া আছে। প্রতিটা সাবজেক্টের এভাবে দেওয়া থাকবে। এছাড়া অন্যান্য যে কোনো ক্লাসের নিতে চাইলে এখান থেকে তোমরা সেটা প্রথমে ওপরে গিয়ে সিলেক্ট করে নেবে ক্লাসটিকে। একাধিক ক্লাসও তোমরা একসঙ্গে সিলেক্ট করতে পারো, তাহলে কী হবে, সবগুলো একসঙ্গে সিলেক্ট করলে একটু খুঁজে পেতে অসুবিধা হবে, ঠিক আছে। সবগুলো সিলেক্ট করে তোমরা কী করবে, এই অল ক্লাসে মানে ক্লিক করে নিয়ে এইভাবে তোমরা এখান থেকে দেখতে পারো, ঠিক আছে। আর তাছাড়া সবথেকে ভালো হবে একটা সিঙ্গেল ক্লাস সিলেক্ট করবে এবং সেই ক্লাসটা দেখে নেবে। তো আমি দেখিয়ে দিলাম কীভাবে তোমরা অ্যাপ থেকে যে কোনো কোর্স তোমরা নিতে পারবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।